গতকালকের চট্টগ্রাম শহরের একটা দৃশ্য নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। সেটা ফেসবুকে অলরেডি ভাইরাল একটা ভিডিও। ফেসবুকে অনেকেই আমরা ভিডিওটা দেখছি। সেখানে দেখা যাচ্ছে যে একজন নারীকে পিছন থেকে একটা লোক ভয়াবহ রকমের লাথি দিতেছে এবং পুরুষটা যে সে হচ্ছে বেসিক্যালি একটা সিঁড়ির উপরে আছে। যেই নারী তিনি একটু সিঁড়ির নিচের দিকে ছিলেন এবং পিছন থেকে ভয়াবহ রকমের এক লাথি দিয়া ওই মহিলাকে ফেলে দেওয়া হইতেছে। বেসিক্যালি ঘটনাটা ঘটছে চট্টগ্রামের একটা আন্দোলনকে কেন্দ্র করে। চট্টগ্রামের কয়েকটা বামপন্থী দলের একটা মোর্চা, গণতান্ত্রিক জোট, তারা গতকালকে একটা আন্দোলন করছেন, আন্দোলন বা প্রতিবাদ কর্মসূচি করতেছিলেন। সেই প্রতিবাদ কর্মসূচি ছিল সম্প্রতি জামায়াত নেতা এটিএম আজহার ৭১-এর যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম থেকে তিনি নির্দোষ সাব্যস্ত হইয়া তিনি খালাস পাইছেন। এই রায়ের এগেইনস্টে বেসিক্যালি গণতান্ত্রিক জোট একটা আন্দোলন কর্মসূচি করছিল। সেই আন্দোলন কর্মসূচিকে ঠেকানোর জন্য এন্টি শাহবাগী মুভমেন্ট বলে আরেকটা পার্টি বা আরেকটা সংগঠন সেখানে অবস্থান করছিল। তো স্বাভাবিকভাবে এন্টি শাহবাগী মুভমেন্ট তো আসলে কথা না, কথা হচ্ছে যে যেই লোকটা আকাশ চৌধুরী নামের যেই লোকটা বেসিক্যালি মহিলাকে এই লাথিটা দিছেন, তিনি আসলে বেসিক্যালি একজন শিবিরের কর্মী। তার সঙ্গে মানে জামায়াতে ইসলামের বড় নেতা ইত্যাদিরও ভালো খুব যোগাযোগ আছে। এই যে একজন শিবির কর্মীর তরফ থেকে আমরা গত 15 বছরে যেই শিবির দেখছি, যে জামায়াত দেখছি, তার থেকে এই জামায়াতের কমপ্লিটলি মানে চেহারাটা ভিন্ন। আমরা জামায়াতের কথা শুনতাম, আমরা জামায়াতের পক্ষে কথা বলতাম, কারণ তারা আমরা দেখতাম যে হাসিনা নানাভাবে তাদের উপরকে জুলুম নিষ্পেষণ চালাচ্ছে। তো 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে একটা নতুন জামায়াত শিবির দেখতে পাচ্ছি। এবং আমরা যারা আসলে মানে 2001 থেকে 2006 এই জাতীয় যে টার্মটা বিএনপি জামায়াতের যেই রাজনীতি, সেই রাজনীতির যে মুভমেন্টটা মেয়াদটা যেহেতু আমরা যারা দেখি নাই, তাদের জন্য আসলে এই দৃশ্যগুলো খুব অদ্ভুত। এবং আমরা একটা নিরীহ জামাত এই ধরনের মানে এইভাবে সরাসরি মহিলাদেরকে এইভাবে লাথি দিতে পারে, লাথি দিয়ে ফালাই দিতে পারে। গতকালকের এই আন্দোলনে গণতান্ত্রিক যেই জোট, এই বামপন্থী অলরেডি 15 জন তারা আহত হয়েছেন। মানে এই ধরনের একটা ব্যাপক কর্মকাণ্ড যে তারা শুরু করছেন, তো তখনই আসলে আমাদের বিষয়টা খুব পরিষ্কার হয় যে আমরা এতকাল যেরকম শুনতাম যে শিবিরের ক্যাডারের রাজনীতি খুব ভয়াবহ, তারা রক্ষাইটা দেয় ইত্যাদি, তো সেই জিনিসগুলাই আসলে মানে এর মধ্যে প্রতীয়মান হইতেছে। তো যাই হোক, শিবিরের কর্মীর তরফে এইভাবে যে মানে অ্যাটাক করা একজন মহিলার উপরে, একজন মহিলাকে লাথি দেওয়া জিনিসটা কিন্তু আসলে সহজ কাজ না। মানে এই জিনিসটা করার জন্য আপনার আসলে একটা মনস্তাত্ত্বিক একটা মানে জায়গা লাগবে, যেটা একটা স্ট্রং জায়গা লাগবে। তো আমি আসলে একটু বুঝতে চাইলাম যে এই কাজটা কি কোনো বিএনপি বা অন্য কোনো ছাত্র দল বলেন বা অন্য কোনো পার্টি, জামায়াত শিবির ব্যতীত আর কারো পক্ষে এই কাজটা করা সম্ভব ছিল কি না। তো আমি যেটা বুঝতে পারলাম যে এই কাজটা আসলে কারো পক্ষে সম্ভব ছিল না। দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে জামায়াতে ইসলাম যেভাবে সাংগঠনিকভাবে একদম সাংগঠনিক পর্যায়ে নারী বিরোধী একটা অবস্থান তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই জারি রাখে, তার ফলে তাদের দলটা বেসিক্যালি চলে এক ধরনের পুরুষ কর্মী, পুরুষ সমর্থন গোষ্ঠীর ভিতর দিয়া। ফলে এই যে পুরুষ সমবায় যে দল, তাদের ভিতরে নারী বিরোধী বা নারী ঘৃণা একটা খুবই বাস্তব একটা রাজনৈতিক অবস্থান। এটা তাদের আমরা বলতে পারি এক ধরনের পাটাদন। আপনি আমি মানে না সময়ে শিবিরের ইত্যাদি লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আমার বন্ধুবান্ধবও আছে তারা, কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারি যে তারা সব বিষয়ে মানে আপনার কথা বলবে, চাল মানে খুব মানে লিবারেল ভঙ্গি টঙ্গি করতে পারবে, কিন্তু যখন নারী প্রশ্নটা সামনে চলে আসবে তখন তারা মানে আত্মাটা শুকায় যায়, মানে চেহারাটা ছোট হয়ে যায়। মানে নারী বিষয়ে তারা আসলে মানে কিছুই মানে এটা তাদের আসলে কোনোভাবেই এটা আর মাইনে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে আপনি যদি তাদের এই যে বাস্তবতাটা, নারীর প্রশ্নটাকে যে তারা আসলে মোকাবেলা করতে পারে না, এই জিনিসটা যদি একটু আমলে নেন, তাহলে আপনি জামায়াতে ইসলাম বলেন, জামায়াত শিবির বলেন, শিবিরের যে ইসলামী ছাত্র শিবির বলেন, তাদের টোটাল যে রাজনৈতিক প্রেক্ষাপটটা সেটা আপনি খুব সহজেই স্ক্যান করে ফেলতে পারবেন। বেসিক্যালি এই যে নারী ঘৃণা বা নারীর বিরোধী তাদের অবস্থান, এই জিনিসটাই বেসিক্যালি, এই মনস্তত্ত্বটাই বেসিক্যালি এই যে আকাশ চৌধুরী নামের যে শিবির কর্মী, তার আসলে নারীর এগেনস্টে এইভাবে বড়ভাবে লাথি দেওয়ার জিনিসটা করে ফেলার তার পক্ষে সম্ভব হয়েছে। আপনি বিএনপি যত যাই হোক ভাই, মানে নারীর এগেনস্টে জিনিসটা মানে এইভাবে একজন লাথি দেওয়া, এইটা সরাসরি আপনার নারী ঘৃণা বা নারী ঘৃণামূলক একটা মনস্তত্ত্ব যদি আপনার না থাকে, আপনি সরাসরি যদি সেটাকে মানে এইভাবে এন্ডোর্স না করেন, তাহলে আসলে আপনার পক্ষে এটা সম্ভব না। আমি খুব ক্লিয়ারলি মনে করি যে জামায়াতে ইসলাম তার যে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে তার যে অবস্থান, সেটা যেহেতু এক ধরনের নারী ঘৃণাকে কেন্দ্র করে গঠিত, ফলে আসলে তারা তাদের কর্মীদের মধ্যে এই ধরনের একটা নারী ঘৃণাটা জারি থাকে। তার মনস্তত্ত্ব
অবস্থা থেকেই মূলত জামাতে ইসলামের কর্মীরা এই ধরনের নারী বিরোধী অ্যাকশন নিয়ে থাকে। দ্বিতীয়ত জামাতে ইসলামের মধ্যে আরেকটা যে বিষয় এখানে বিশেষভাবে লক্ষ্য করার মতো সেটা হচ্ছে যে তাদের বামপন্থী ঘৃণা বা বাম বিদ্বেষ, যেটাকে আমরা বলতে পারি যে জামাতে ইসলাম তারা যেহেতু এক ডানপন্থী রাজনীতি করে, সরাসরি রক্ষণশীল রাজনীতি করে, ফলে তাদের আসলে বামপন্থী যেই স্টেকটা আছে তাদের এগেনস্টে বেসিক্যালি জামাতে ইসলামের যুদ্ধ। তার ফলে জামায়াতের কর্মী মাত্রই আসলে একটা ভয়াবহ রকমের বাম বিদ্বেষ বা বাম ঘৃণা তাদের মধ্যে লালন হয় এবং এটা ভাইস ভার্সাও মানে বামরাও একইভাবে জামাতে ইসলামের এগেইনস্টে মানে আক্রমণযোগ্য একটা পরিস্থিতি তৈরি করে। ফলে এই দুইটা রিজন যদি আপনি দেখেন, প্রথমত জামাতে ইসলামের যে পার্টিতে যে নারী ঘৃণা আছে পার্টি ভিত্তিক, এবং দ্বিতীয়ত তাদের পার্টিতে যে বাম ঘৃণা আছে বা বাম বিদ্বেষ আছে, এই দুইটা রিজন যখন মনস্তাত্ত্বিকভাবে তাদের মধ্যে একত্র হয় তার ফলেই আসলে মানে নারীর এগেনস্টে এই ধরনের হাত পা সরাসরি নারীর এগেনস্টে নারীর শরীরে যে হামলা করার মতো যে কর্মকাণ্ডগুলো সেগুলো আসলে ঘুরতে দেখা যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতে ইসলামের এই নেতাকর্মীদের এই ধরনের সরাসরি নারীর শরীরে হামলা ইত্যাদি আমরা ভবিষ্যতে আরও দেখতে পারবো। এটা আসলে এটা আমাদের এখনকার একটা বাস্তবতা। আপনাদের মনে থাকার কথা যে কিছুদিন আগে মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটছিল একজন নারীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে। তো সেখানে ঝন্টু বা এরকম নামের এক লোক সেখানে মপ টপ নিয়ে সেই নারীদের, দুইজন নারী ছিল সেখানে, তাদের উপর ব্যাপক হামলা টামলা ইত্যাদি করছেন। তো সেই ঘটনাটা যখন এটা নিয়ে ফেসবুকে যখন তোলপাড় হইতেছিল, অ্যাট দ্য সেম টাইম আরেকটা বড় ঘটনা ঘটছিল ঢাকার বাইরে। এক মেয়ে শিশু সে ধর্ষণ হয়েছিল, তার নাম ছিল আসিয়া, আমরা জানি আসিয়া। তো এই দুইটা ঘটনা যখন বড়ভাবে তখন একই সময় সামনে আসছিল, তখন আমরা জানি যে এই দুইটা ঘটনাকে কেন্দ্র কইরা নারীর উপর এই ধরনের মব আক্রমণ, অ্যাট দ্য সেম টাইম নারীর যে নিরাপত্তার যে প্রশ্ন ঘরে এবং ঘরের বাইরে, এবং নারীরা সেই আন্দোলনটা আরো বড় করতে চাইতেছিলেন। ইন্টারেস্টিংলি তখন আপনাদের মনে দেখার কথা যে ইনকিলাব মঞ্চ নামের যেই পার্টিটা বা পার্টিটা বলবো যে সংস্থাটা আছে, তারা তখন এই আসিয়ার ঘটনাটাকে কেন্দ্র করে তারা শাহবাগে বসে গেল। তারাই আসলে নারীদেরকে এক্সক্লুড করে দিয়ে তারাই আসলে আসিয়ার বিচার চাওয়া শুরু করলো। কিন্তু ইন্টারেস্টিংলি তারা সেখানে শুধু আসিয়ার বিচার চাইলো না, তারা সেখানে শাপলা শাহবাগ এই জাতীয় একটা বিষয় সেখানে ঢুকাই দিল। তখন কি কারণে যে সেখানে শাপলা আসলো এটা খুব অদ্ভুত। তারা হুট করে বলা শুরু করলো যে শাপলার বিচার লাগবে। ফলে শাপলা শাহবাগ একটা দ্বন্দ্ব এইভাবে হাজির কইরা এবং শাহবাগে গণ অবস্থান শুরু করে দিল। তারা বেসিক্যালি পুরো জিনিসটাকে নিয়ে নিল এবং এক পর্যায়ে আপনারা জানেন যে তখন সেই নারী আন্দোলন তারা একটা মিছিল নিয়ে যাইতেছিল প্রধান উপদেষ্টার বাসভবনে একটা স্মারক জমা দিতে, কিন্তু সেখানে পুলিশ তাদের উপর ব্যাপক হামলা টামলা করে। কিন্তু ইনকিলাব মঞ্চ তারপরে হঠাৎ করে আবার একটা আমদানি করলো যে লাকি আক্তার নাকি এই আন্দোলনের সঙ্গে আছে। জিনিসটা সম্পূর্ণ পরে ভুল প্রমাণিত হয়েছে। যে আন্দোলনের যে কর্মীরা তারা বলছে যে লাকি আক্তারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয় নাই, নাথিং। কিন্তু ইনকিলাব মঞ্চ দেখা গেল যে এই পুরা জিনিসটা সে হাওয়া করে দিল। নারী আন্দোলনদের এই যে মবের এগেনস্ট নারীর নিরাপত্তার প্রশ্নে যেই নারীর যেই হিস্সা বা নারীর নিরাপত্তার যে বিষয়টা ইনশিওর করার দরকার, এই বিষয়টা একদম হাওয়া করে দিল। ইনকিলাব মঞ্চ আমরা জানি যে সে একটা জামায়াত ঘেঁষা সংস্থা বা সামথিং। আমি বিষয়টা উদাহরণ হিসেবে এই কারণে আনলাম যে এই যে ইনকিলাব মঞ্চ বলেন, জামায়াত বলেন, তাদের মোটোটা থাকে যে নারীর প্রশ্ন যখন সামনে উচ্চকিত হবে, নারীর প্রশ্নটা যখন সমাজে বা মেইন স্ট্রিমে আসতে শুরু করবে, তারা জিনিসটা কিভাবে ঠেকাবে। ফলে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে 5ই আগস্টের পরবর্তী বাস্তবতায় নারীর জন্য অবশ্যই একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি হয়েছে এই দেশে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হইল যে এইখানে এই যে ধরেন গতকালকের এই যে নারীর উপরে যে হামলাটা হয়েছে, এই ব্যাপারে আপনি একটা রাস্তায় আন্দোলন করতে যান, তো সেই ইনকিলাব মঞ্চ আইসা দেখবেন এখানে হাজির হয়ে গেছে। তারা জিনিসটাকে কীভাবে হাওয়া করে দেবে এইগুলো চেষ্টা করবে। এবং গতকালকের হামলায় কিন্তু খুব স্পষ্ট আক্রমণে খুব স্পষ্ট দেখা গেছে যে লোকটা লাথি দিতেছে তার পাশেই কিন্তু পুলিশ এখানে বেসিক্যালি আমরা বলতে পারি যে খুব ক্লিয়ারলি আসলে যেই লাথি প্রদানকারী ব্যক্তি তার সঙ্গে অবস্থান করতেছে। ফলে এই যে একটা নতুন বাস্তবতা, এই বাস্তবতা আমরা বলতে পারি যে নারীর শরীরের উপরে একটা ভয়াবহ রকমের আক্রমণ ইত্যাদি হবে। এবং এই আক্রমণে বেসিক্যালি জামায়াতে ইসলাম অ্যাজ এ পার্টি এখানে অংশগ্রহণ করবে। অ্যাট দ্য সেম টাইম যখন এই ধরনের আক্রমণের এগেনস্টে কোনো আন্দোলন বা এই প্রতিরোধ গড়ে উঠতে চাবে, তখন তারা এই ধরনের কোনো সফট সংগঠনগুলো দিয়ে ইনকিলাব মঞ্চ ইত্যাদি হাবি যাবে। এই যে এন্টি শাহবাগী মুভমেন্ট, এখানে জামাত ইসলাম কিন্তু এই যে ইনকিলাব মঞ্চের মতো এই যে এন্টি শাহবাগী মুভমেন্ট, এই ধরনের একটা জিনিস এখানে চালান করে দিচ্ছে। বাস এদের মাধ্যমে জিনিসটাকে প্রতিহত করা হবে।
আমি জামায়াতে ইসলামে গঠনতন্ত্র ইত্যাদি নানা সময় পড়ার চেষ্টা করছি, এবং আমি যেটা বুঝতে পারছি যে তারা আসলে মানে নারীর অংশগ্রহণ এই 40%, 43% এই ইত্যাদিও যে চাপাবাজি ইত্যাদি করে, এগুলো আসলে সবই বোগাস। নারী বেসিক্যালি জামায়াতে ইসলামের পার্টির মধ্যে কোনো নীতি নির্ধারণী অবস্থায় তাদের অংশগ্রহণ নাই, এবং মজলিসে শুরা টুরা ইত্যাদি যা কিছু বলে এখানে মানে সামটাইমস আমরা শুনতে পাই যে মজলিসে শুরায় নারী আছে, আর সামটাইমস শুনতে পাই নাই। জিনিসটা কখনোই তারা ক্লিয়ারলি মানে হাজির করতে পারে না। ফলে তারা আসলে যেটা মানে বেসিক্যালি এখানে যেটা করে যে তারা আসলে ইসলামী ছাত্রী সংস্থা বলে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে দিয়ে তারা বেসিক্যালি আন্তর্জাতিক বা তাদের উপর না তারা কি নারী বিরোধী কিনা এই ধরনের একটা জিনিস তারা মোকাবেলা করার চেষ্টা করে। ইসলামী ছাত্রী সংস্থা নামক যে জিনিসটা আছে জামায়াতে ইসলামের যে পার্টি, আপনার মনে আছে গতকালকে এই হামলাটা যখন হলো, আকাশ চৌধুরী নামের এই ব্যক্তি জামায়াত কর্মী যখন ওই মহিলার অ্যানি চৌধুরীর গায়ে লাথি দিল, সেই ঘটনার ধারাবাহিকতায় কিন্তু মানে আমরা মানে দেখলাম যে ঢাবির বিসির কাছে গিয়ে ইসলামী ছাত্র সংস্থা কি জানি একটা মানে ফটো সেশন করতেছে। ঢাবির বিসির ব্যাপারেও আমরা জানি যে একটা জামায়াত ঘেঁষা বা উনি সম্ভবত জামায়াতের সমর্থক, যাই হোক। তো এই যে ইসলামী ছাত্র সংস্থা, সে আসলে দেখা গেল যে মানে তারা আসলে দেখা গেল যে এখানে হাজির হওয়ার চেষ্টা করলো। এটার মধ্যে দিয়েও কিন্তু পরিষ্কার যে জামায়াত ইসলামের একটা ইসলামী ছাত্র সংস্থা আছে, তারাও যে নারীর একটা ব্যাপার স্যাপার আছে এই ধরনের একটা বিষয় তারা হাজির করতে চায়। কিন্তু ফ্যাক্ট হইলো, আপনারা ইসলামী ছাত্র সংস্থার উইকিপিডিয়ায় গেলে জিনিসটা দেখতে পারবেন, ইসলামী ছাত্র সংস্থা কিন্তু জামায়াতে ইসলামের যে নিজস্ব পার্টি ব্যবস্থা আছে এখানে তাদেরকে লিস্টেড করা হয় না, তাদেরকে কিন্তু স্বতন্ত্র একটা ব্যাপার হিসাবে, স্বতন্ত্র একটা পার্টি হিসাবে লিস্টেড করা হয়। এবং ইসলামী ছাত্র সংস্থা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা আসলে ওই যে আমরা যে বলি না যে ওই যে তাবলিগে যেইভাবে কাজকর্ম করে, যে মানে আসলে তারা আসলে ওপেন আপ হয় না, ওপেন সোসাইটিতে তারা ফাংশন করে না। বেসিক্যালি তারা আপনার ওই যে পরিবারের ধর্মীয় শিক্ষা বলেন, কিভাবে পর্দা বা এই যে পারিবারিক কল্যাণ টল্যাণ এই জাতীয় বিষয়গুলোকে তারা আসলে বেসিক্যালি একটা মানে ভিতরকার অভ্যন্তরীণ একটা মানে সংস্থা হিসাবে তারা ফাংশন করে। এবং বেসিক্যালি ছাত্রী সংস্থার কোনো কার্যক্রম নাই তা আমি বলবো না, কিন্তু বেসিক্যালি তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা কখনোই পার্টির ফ্রন্ট লাইনে আসে না, এবং বেসিক্যালি পার্টি এই জামায়াতে ইসলাম এই শিবির এই টোটাল পার্টিটাই বেসিক্যালি চলে পুরুষদের দ্বারা। আর তাদের একটা ছাত্রী সংস্থা বলে যে জিনিসটা আছে, তারা আসলে বেসিক্যালি এই সংস্থার অন্দরে মানে অভ্যন্তরে একদম পারিবারিকভাবে তারা জিনিসটাকে কার্যক্রম করে বাসায় বাসায়, বা এই জাতীয় যে মানে দাওয়াত পলিসি আছে সেই পলিসির ভিতর দিয়ে। ফলে খুবই গুরুত্বপূর্ণ হইল যেটা আমাদের বোঝা, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলাম অ্যাজ এ পার্টি কখনোই সে নারীর নেতৃত্বকে স্বীকার করে না। বেসিক্যালি নারীর যে 40% বলেন, 33% বলেন, 43% বলেন, এই জাতীয় যে সংখ্যাটা তাদের দলে আছে, এই জিনিসটা যে তারা বলে, এটা বেসিক্যালি তারা একটা ওয়েস্টার্ন মানে যে আন্তর্জাতিক যে মানে তাদের উপর যে প্রেশার আসতে পারে সেটাকে তারা মোকাবেলার জন্য ব্যবহার করে। আমাদের খুব ক্লিয়ারলি আমাদের বলতে হয় যে জামাতে ইসলামের এই যে বাস্তবতা, যে বাস্তবতা জামাতে ইসলাম তৈরি করছে গত 30-40 বছরে, এবং তারা এখনো পর্যন্ত তাদের যে মুক্তিযুদ্ধের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গটা বাদ রেখেই বলি, তাদের যে গণতান্ত্রিক পার্টিসিপেশন এই দেশে সেটা আসলে অনেক মেজর। আমরা বলতে পারি না এখানে যে ছোট ছোট ইসলামী দলগুলো আছে তাদের চাইতে জামাতে ইসলাম একটা বড় পার্টি, তারা অনেক বেশি সিট টিট না পাইলেও 10-12টা সিট তারা পায়, এবং তাদের সোশ্যাল কাঠামোতে তাদের একটা ব্যাপক মানে অংশগ্রহণ আছে এবং তাদের একটা মানে প্রসিদ্ধি আছে। ফলে এই গণতান্ত্রিক পার্টিসিপেশনের ক্ষেত্রে জামাতের যেহেতু একটা বড় অবস্থান আছে, ফলে আমরা মনে করি যে নারীর যে প্রশ্নটা তারা এটা আসলে তাদের আরো পরিষ্কার করা দরকার। তারা যদি নারীর নেতৃত্বকে তারা যদি সামনে না আনতে পারে, তাইলে কিন্তু বেসিক্যালি তাদের দলটা মূলত এক ধরনের পুরুষতান্ত্রিক এবং পুরুষ সমবায় দিয়েই গঠিত, এবং তাদের দলের এই পুরুষ শাসিত যে বাস্তবতা, এটাই আসলে বেসিক্যালি এক ধরনের নারী ঘৃণামূলক, নারী বিদ্বেষমূলক, নারী বিরোধিতামূলক এই যে কম্পোনেন্টগুলো আছে এইগুলোর উপর দাঁড়ায় প্রতিষ্ঠিত হবে। এতে কইরা তাদের দল যে এই রকম নানা ধরনের, তাদের দলের কর্মীরা যে এই ধরনের মানে নারীর এগেনস্টে সরাসরি শারীরিক হামলা টামলা ইত্যাদি করবে না, মানে জিনিসটা যে করবে শুধু তাই না, অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের টোটাল সমাজের মধ্যে একটা এনার্কি তৈরি করবে। আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই যে আপনি বাংলাদেশে ইসলামের নামে হোক, যে কোনো নামে হোক, আপনি রাজনীতি করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক রাইট। কিন্তু ভাই আপনি নারীর এগেনস্টে সরাসরিভাবে অ্যাজ এ পার্টি আপনি কখনোই নারীর এগেনস্টে, এটা ইসলামী অন্যান্য সব দলের ক্ষেত্রে আমার এই কথা প্রযোজ্য, আপনি কখনো নারীর এগেনস্টে সরাসরি সামাজিক এংজাইটি তৈরি করতে পারেন না, নারী ঘৃণা বা নারীর বিরুদ্ধে এই ধরনের নৈরাজ্য আপনি তৈরি করতে পারেন না। ফলে আপনি যদি আপনার দলের ভিতরে নারী নেতৃত্বকে
সামনের লাইনে না আনেন, ফ্রন্ট লাইনে না আনেন, তাইলে কিন্তু আপনি কখনোই এই নারী ঘৃণা ট্যাকেল করতে পারবেন না। ফলে অ্যাজ এ পার্টি আপনার এই নারী ঘৃণা থেকে বের হইতে হবে এবং এই বাংলাদেশে গণতান্ত্রিক পার্টিসিপেশনের জন্য নারী প্রশ্নটা আপনার খুব ক্লিয়ারলি শেষ করে তারপরেই রাজনীতিতে নামতে হবে।